দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানের সাথে আছে আমি শফিক আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ একাত্তর টেলিভিশন স্টুডিওতে কথা বলতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নেতা এবং ছাত্র দলের যিনি একসময় সভাপতির দায়িত্ব পালন করেছেন এবিএম মোশাররফ হোসেন, এবং আছেন আমাদের সাথে জাতীয় নাগরিক কমিটি যেটি নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে আর কয়েকদিন পরেই, সেই জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য এবং আন্তর্জাতিক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। এবং এই একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। আমরা কথা বলবো বেশ কিছু জরুরি বিষয়ে। শুরুতেই যেমন আমরা জানি যে 5 মাস পার হয়েছে অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। এই সরকারের এই 5 মাসে অনেক গুরুত্বপূর্ণ সময় এটি। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকবার সংলাপ হয়েছে। নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের অপেক্ষা মাত্র কয়েকদিনের পরেই তারা প্রকাশ করছে। কিন্তু এই মধ্যে বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আমরা বলবো যে রাজনৈতিক বাকবিতণ্ডা চলছে। যেমন আমরা গতকালই জানছিলাম যে গণপরিষদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন নয়, একই রকমভাবে মুজিববাদ জিয়াবাদ আর নয়, এক দলকে ক্ষমতায় থেকে বিদায় করে আরেক দলকে বসানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা আন্দোলন করেনি, রক্ত দেয়নি। একই রকমভাবে তারা বলছেন যে শুধুমাত্র একটি দলকে রাজনীতিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য তারা আন্দোলন করেনি, জীবন দেন, প্রয়োজনে তারা আরও রক্ত দেবেন, জীবন দেবেন, কিন্তু সে ধরনের কোনো কিছু হতে দেবেন না। আমার প্রশ্ন শুরুতেই, জাতীয় নাগরিক কমিটির আপনি অন্যতম সদস্য, আপনারা যেসব বক্তব্য দিচ্ছেন বিএনপিকে জড়িয়ে, বিএনপির সাথে বিরোধ দৃশ্যমান মনে হচ্ছে, কি বলবেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনি যেই প্রসঙ্গটির অবতারণা করেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পর থেকেই জাতীয় ঐক্যমত্য যেটা তৈরি হয়েছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে, এটা ক্রমেই এটা একটা ফাটল দেখা যাচ্ছে কিংবা এখানে অনেকটাই দুর্বল হচ্ছে। কিন্তু আমরা যদি এখানে পুরো বিষয়টা পর্যালোচনা করি, আমরা এটা শুরু হয়েছে রিসেন্ট যে ওয়েভটা, এটা শুরু হয়েছে মূলত বিবিসি বাংলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা সাক্ষাৎকারের মাধ্যমে, যেখানে তিনি স্পষ্টতই এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উনি বলতে চেয়েছেন যে যদি এই সরকারের মধ্যে থেকে কেউ রাজনৈতিক দল গঠন করে তখন সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং তখন হয়তো একটি নতুন সরকারের অধীনে নির্বাচন হতে পারে। এই বিষয়টা আসলে প্রথমত এই বিষয়টা এখন পর্যন্ত নির্ধারিত নয় যে সরকারের মধ্য থেকে কেউ দল গঠন করবে নাকি সরকার থেকে পদত্যাগ করে সে দল গঠন করবে। সো আমরা মনে করি যে প্রথমত এই বিএনপির মতো এখন আমরা আশা করছি এবং আমরা বিশ্বাস করি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল, এবং একটি গণতান্ত্রিক দল হিসেবে আগামীতে নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতি আছে। এবং স্বাভাবিকভাবে বিএনপির দীর্ঘদিন ধরে প্রায় 60 লক্ষ নেতাকর্মী বিএনপি মামলাধীন, তারপর তাদের 700-র উপরে নেতাকর্মী গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন তার শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অনেক পর্যায়ে। এবং সেক্ষেত্রে আপনার যখন একটি জায়গায় বিএনপির সাথে ছাত্রদের এবং যারা তরুণ নাগরিক আছেন, যারা নতুন দল করার জন্য আগ্রহী, তারা আসলে কিভাবে বিষয়টাকে গ্রহণ করছেন এই বিষয়টাই মূলত আপনি অবতারণা করেছেন। আমার প্রথমত মনে হয় যে এই বিষয়টা সরকার নিরপেক্ষ ভবিষ্যতে থাকবে কিনা এটা একটা অপ্রাসঙ্গিক বিষয় ছিল এবং এটা এখনই আনার মতো অবস্থা ছিল না। যদি ছাত্র নেতৃত্ব থেকে কেউ রাজনৈতিক দল গঠনে উৎসাহী হয়, তারা কিভাবে আসবে, পদত্যাগ করে আসবে, তাদের রোডম্যাপ ছিল, প্ল্যান ছিল, তাদের হয়তো বা আছে এখনো। এমন হতে পারে পরিস্থিতির বিবেচনায় তারা হয়তো বা নেতৃত্বে নাও আসতে পারে, এটা হতে পারে। তো এই বিষয়টা নিয়ে আসার পর যেটা হয়েছে, বিক্ষিপ্তভাবে অনেকগুলো মন্তব্যকে আপনি এক করেছেন, যেগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ থেকে জাতীয় নাগরিক কমিটির কয়েকজনের, বিশেষ করে আমাদের আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের 2টা মন্তব্য এখানে আসছে। মূলত আমরা যদি দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম যেই মন্তব্যটি করেছেন, এখানে কিন্তু হয়তো আমরা পলিটিক্যাল কারেক্টনেসের দিক দিয়ে বলতে পারি যে এটা আসলে ঠিক ছিল কিনা, হ্যাঁ, এটা কি রাইট অ্যাপ্রোচ ছিল কিনা, ঠিক ছিল কিনা সেই বিষয়ে আমি কথা বলবো। বিএনপির কেন্দ্রীয় অন্যতম নেতা এবং আমরা বলি যে এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে যে বিএনপির মহাসচিব সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার জবাবে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম
এবং একই সাথে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন, আপনি কি মনে করেন যে বিএনপির সাথে বিরোধ তৈরি হচ্ছে? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সঙ্গে। আমি এখানে বিরোধ হিসেবে আমি দেখতে চাই না, এটা আমি নৈতিকতা হিসেবে দেখতে চাই। দেখেন, একটি নিরপেক্ষ সরকার বর্তমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন। তো সেই নিরপেক্ষতা নিয়েই তো প্রশ্ন তুলছে। আমি একটু বলি আপনাকে, নিরপেক্ষ একটি সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের কাছ থেকে একটা নিরপেক্ষ ভূমিকা এবং তারা রাষ্ট্র পরিচালনার যে সিদ্ধান্তগুলি নিচ্ছে সেগুলি আমরা প্রত্যাশা করি। এটা এখন বিএনপির মহাসচিব যে বক্তব্যটা দিয়েছে, যদি নিরপেক্ষ না থাকে তাইলে আমরা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যদি সরকার মনে করতেন, কারণ আপনি এখানে আসিফ মাহমুদ, তাই না, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম, উনি যে স্টেটমেন্টটা করেছেন, উনি একটা সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন। রাগ বিরাগ অনুরাগে ওনার কোনো দিকে টার্ন করার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ সংবিধানের প্রতি দায়বদ্ধতা ওনার আছে। ওনার উচিত ছিল আমার বিবেচনায় উনি বিএনপি মহাসচিবের কাছে উনি ব্যাখ্যা চাওয়ার প্রয়োজন ছিল, যে আপনি কোন প্রেক্ষাপটে কোন কারণে আপনি নিরপেক্ষ নিয়ে প্রশ্ন করছেন, এটা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা হয় সংশোধন হব, নতুবা আমরা আমাদের যদি ব্যাখ্যা প্রয়োজন হয় আমরা সেটা দেব। কিন্তু আপনি লক্ষ্য করবেন সেখানে না গিয়ে সে এমন একটি বক্তব্য দিয়েছে যেটা আমি মনে করি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অন্যদিকে সেই সাংবিধানিক যে পদ আছে সেটার পদের প্রতি উনি সুবিচার করেন। একটা কথা উনি কি বলেছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি মূলত 111 না শোনো 111, তাহলে আপনি দেখেন হোয়াট ইজ 111, আপনি তো ছিলেন, আমরা দেখেছি 111 হলো একটা রাজনীতিক এবং গণতান্ত্রিক চর্চার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ কনস্পিরেসি, সেটা ফরেন বলেন ইন্টারনাল বলেন, সেই এবং তার মূল স্পিরিটটা ছিল রাজনীতিকে মানে বিরাজনীতিকরণ করা, যার জন্য তৎকালীন সময় দুই নেত্রীকে তারা জেলে নিয়েছে, রাজনৈতিক দলকে জেলে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে এমন উদ্ভট আজগুবি অভিযোগ উত্থাপন করেছে যে পলিটিক্যাল পার্টি অর্থাৎ করাপ্টেড। তো সজীব মাহমুদ কি সেই ঘটনাটা ভুলে গেছেন? উনি হয়তো তখন ছাত্র ছিলেন। আর এখনকার অভ্যুত্থানটা কি, এই যে এবার, সেটা হলো একটা স্বৈরাচার ফেসিস্ট সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির অভ্যুত্থান। তা আপনি কার সাথে কি তুলনা করছেন? যে সরকারটা বিরাজনীতিকরণ করছে, রাজনীতিকের কপালে তিলক এঁকে দিয়েছিল, আপনি তার সাথে তুলনা, এটা ঠিক হয়নি। এক, অন্যদিকে আপনি দেখবেন, কিন্তু দেখেন আপনি তো একেবারে ছাত্র রাজনীতি থেকে বিএনপির কেন্দ্রীয় রাজনীতি পর্যন্ত আপনি এখন করছেন। গত 2018 সালে নির্বাচন করেছেন এবং আগামী নির্বাচনে আপনি নিশ্চয়ই একজন প্রার্থী বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রতীক নিয়ে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, যাদের প্রায় 2000 মানুষের আত্মত্যাগের বিনিময়ে আপনারাও সেখানে ছিলেন, কিন্তু সেই আন্দোলনের সফলতা, এই ধরনের বিরোধকে অনেক সময় এই সফলতা তো হারিয়ে যেতে পারে, সফলতা অন্যদিকে টান করতে অন্য পক্ষ সুযোগ নিতে পারে, এটা জন সেন্টিমেন্টের ভিতরে একটা নেগেটিভ মেসেজ যেতে পারে। এটার সাথে আমি একমত, কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই সরকারে, এই যেমন আপনি আজকে, আমরা যদি বলতে চাই না এই কথাগুলি, আমরা এটা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আজকে যে আলাউদ্দিন মোহাম্মদকে আপনি ডেকেছেন, কেন ডেকেছেন? না, আমি ডেকেছেন কেন? আমি কিন্তু এটা যুক্তির খাতিরে বলি, ইজ নট এ পলিটিক্যাল পার্টি। নাগরিক কমিটি কোনো পলিটিক্যাল পার্টি এখনো তারা কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে নাই। তাইলে এই মিডিয়া বলেন, পত্রিকা বলেন, এই গুরুত্বটা দেওয়ার কারণটা কি? গুরুত্বটা দেওয়ার কারণ একটাই, তারা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেই আন্দোলনটা তারা নেতৃত্ব দিতে, আমরা স্বীকার করি সবাই যে রাজনৈতিক দল এরা আন্দোলনটা সর্বোচ্চ স্বীকার করেন এবং একই রকম ভাবে মনে করেন যে 15 বছরের, আমি আসবো আপনার কাছে আলোচনায়। আমরা এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এবি পার্টির নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আপনার কাছে সরাসরি প্রশ্নে আসতে চাই, যে প্রশ্নটি আসলে গেল 2 দিন ধরে গণমাধ্যমে বিশেষভাবে আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে যে বিএনপির মহাসচিবের একটি বক্তব্য, যেটি মূলত অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা, এবং একই রকমভাবে সেই প্রশ্নের জবাব তথ্য উপদেষ্টা, একই রকমভাবে আমরা যদি দেখি যে যুব ক্রীড়া উপদেষ্টা, 2 উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে এক ধরনের কি মানে মানুষের মধ্যে, জনমনে বা রাজনৈতিক অঙ্গনে একদম আলোচনার খোরাক তৈরি হয়েছে, নতুন একটি টার্ম মনে হচ্ছে এখানে। এবং এই 2 প্রশ্ন আসলে মূলত কখন কার বিরুদ্ধে সংগ্রাম বা কার সাথে বিরোধ, অথবা কখন সমঝোতা হয়, বা এই
এই ধরনের বিরোধ কি মোটামুটিভাবে আমরা বলতে পারি যে রাজনীতির অঙ্গনে যে সফলতা, গত 15 বছরের দুঃশাসন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী 36 দিনের যে আন্দোলন, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, তাতে কোনো সেই সফলতা কোনো ধরনের ব্যর্থ হয়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা, জনাব মুজিবুর রহমান মঞ্জু? ধন্যবাদ শফিক আপনাকে, আমার সদস্য এবং নাগরিক কমিটির যে নেতা আছেন সবাইকে ধন্যবাদ, দর্শককে ধন্যবাদ। আসলে দেখেন, রাজনীতিতে এই যে বিতর্ক, রাজনীতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা থাকবে, তো সব আলোচনা নিয়েই খুব আমি মনে করি না যে একেবারে এটা চূড়ান্ত কোনো একটা বিরোধ তৈরি করবে সেরকম পর্যায়ে যাবে। এখানে আমরা যেটা দেখেছি যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলেছেন, ওটা হচ্ছে উনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা এবং বিএনপি একটা বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আবার একইভাবে আমরা যখন দেখি নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র জোট যেটা বা ছাত্র আন্দোলন যেটা, তারা আমাদের এই চূড়ান্ত আন্দোলনের যে জুলাই আগস্ট বিপ্লবের তারা ছিল মূল সূতিকাগার, বা আমরা বলতে পারি যে তারা ছিল মূল চালিকা শক্তি। দেখেন, এখন যদি আমরা পেছনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো জুলাই আগস্টে কিন্তু আমরা এসব নিয়ে কোনো প্রশ্ন তুলি নাই। এখন যে আলোচনাগুলো হচ্ছে, ধরেন তখন যে বিএনপি কে আহ্বান জানানো হয়েছে বা সকল রাজনৈতিক দলকে যখন ছাত্ররা আহ্বান জানিয়েছে, তখন কিন্তু তারা এই বিএনপি সম্পর্কে এখন যে সমস্ত ঐতিহ্য কথাগুলো আলোচনা হচ্ছে, তখন কিন্তু সেগুলো সেভাবে আলোচিত হয় নাই। আবার তেমনি ভাবে আমরা যারা রাজনৈতিক দল ছিলাম বা বিএনপি বড় দল, তারাও কিন্তু ছাত্রদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে নাই যে তারা কেন এত বড় আন্দোলনের ডাক দিচ্ছে বা এত আন্দোলন করছে বা এত কর্মসূচি তারা দিচ্ছে, সেই কর্মসূচিতে আমরা কেন অংশ নেব। তো এই সার্বিক বিষয়গুলো এখন কেন আলোচিত হচ্ছে? এখন আলোচিত হওয়ার মূল জায়গাটা যেটা আমি দেখি সেটা হচ্ছে যে এখানে একটা ক্ষমতার মানে দ্বন্দ্বের জায়গাটা আসার কারণে এই আলোচনাগুলো হচ্ছে। তো এটা খুবই স্বাভাবিক, একটা সফল আন্দোলনে বিজয়ী হওয়ার পরে তখন এর কৃতিত্ব নিয়ে এক ধরনের মানে অংশ নেওয়ার বিষয়টা থাকে যে কার কত কৃতিত্ব ছিল, কে কতটুকু ভূমিকা রেখেছে, এটা নিয়ে একটা বিতর্ক থাকে। এরপরে যখন বিজয়ী শক্তির মধ্যে অংশীদারিত্বের একটা প্রশ্ন আসে, একটা বিতর্ক হয়, তখন এই ধরনের আলোচনাগুলো হয়। তো আমি যেটা মনে করি যে এটা একটা গণতান্ত্রিক চর্চা, একে অপরের ব্যাপারে আমরা কথা বলছি, বাট অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এটা এমন যাতে না হয় যে জনমনে আমাদের সম্পর্কে যে একটা ধারণা তৈরি হয়েছে সেটা যাতে নষ্ট না হয়। আমি আর একটু স্পেসিফিক আপনাকে বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যটা রেখেছেন, উনি কিন্তু সেখানে বলেছেন যে যদি এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমরা একটা নিরপেক্ষ সরকারের দাবি করব। তো উনাকে কিন্তু সেই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি কি মনে করেন কিনা যে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে? উনি বলেছেন যে না, এখনো সেটা ক্ষুণ্ণ হয় নাই। আবার আমরা যদি দেখি আসিফ মাহমুদ সজীব, মাননীয় উপদেষ্টা, উনি বলেছেন যে কোনো কারণে যদি আমাদেরকে রাজনৈতিক দলে যুক্ত হতে হয় তাহলে আমরা অবশ্যই সরকার থেকে পদত্যাগ করব। অর্থাৎ এখানে তো আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আসিফ মাহমুদ সজীবের কথার মধ্যে আমি কোনো মানে বিরোধ দেখতে পাচ্ছি না, আমি বরং দেখতে পাচ্ছি একই টোনে তারা কথা বলছেন। একই টোনে কথা বলছেন। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা করতে চাই, যেটি বৈষম্য বিরোধী আন্দোলন বলেন বা জাতীয় নাগরিক কমিটি, তারা সবাই মিলে একটি কথা বলছেন যে সবার আগে দরকার গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন, তারপর এবি পার্টি সেটি মনে করে কিনা, একমত কিনা এই কথার সাথে, এই বক্তব্যের সাথে? দেখেন, এখানে গণপরিষদ নির্বাচনের প্রশ্নটা আসছে সংবিধান সংশোধন প্রশ্নে বা সংবিধানের যে পুনর্লিখনের প্রশ্নে। তো এই জিনিসটা তো আমাদেরকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনার সূত্রপাত উনি করবেন, একটা রিকনসিলিয়েশন কমিটি বা একটা জাতীয় ঐক্য সংলাপের ব্যবস্থা করবেন। সেখানে কিন্তু এই ডিবেটগুলো আমরা করব যে মানে এই যে সংবিধান সংশোধনের যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, দেখেন সংবিধান সংশোধনের প্রস্তাবনাগুলোর মধ্যে কিন্তু বিএনপি যে দাবিগুলো দিয়েছে তার অনেকগুলোই সেখানে এসেছে। আমরা যে দাবিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকগুলো এখানে এসেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও দ্বিমত আছে, কিছু কিছু ক্ষেত্রে বিএনপিরও দ্বিমত আছে। এখন কথা হচ্ছে যেগুলোতে আমরা একমত সেগুলো কিভাবে হবে? সেগুলোর জন্য কি গণপরিষদ নির্বাচন হবে, না পরবর্তী পার্লামেন্টে আমরা সেটা রেকটিফিকেশন করব? এই আলোচনাটা আমাদের মধ্যে হতে হবে। আমি মনে করি আমরা যদি একমত হই, আর মনে রাখতে হবে যত সংস্কারই আমি করি না কেন, যারা ক্ষমতায় আসবেন সেই সংস্কার যদি তারা না মানেন, তারা যদি সেই সংস্কারের পথে না চলেন, তাহলে প্রত্যেকটা সংস্কার কিন্তু ব্যর্থ হয়ে যাবে। 90 গণ অভ্যুত্থানেও আমরা
একটা রূপরেখা দিয়েছিলাম সবাই মিলে, কিন্তু পরবর্তী যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে অনেকগুলো মানে আমাদের ঐক্যমতের জায়গাগুলোকে নস্যাৎ করেছেন বা মেনে চলতে পারেন নাই। অতএব আমি যেটা মনে করি যে গণপরিষদ নির্বাচনের যে কথাটা বলা হয়েছে এটার মধ্যে যৌক্তিকতা আছে। আবার আমরা যদি মনে করি যে না, গণপরিষদ নির্বাচন করলে কি কি জটিলতা হতে পারে, এগুলো নিয়ে ওপেন ডিসকাশন হবে। ইভেন আমি মনে করি ওপেন ডিসকাশন হবে, অর্থাৎ উন্মুক্ত আলোচনা হবে, তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হওয়ার পরেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে আমরা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, সেই বিষয়ে নিশ্চয়ই পরবর্তী সময় একটি সিদ্ধান্ত জানাবেন। ধন্যবাদ 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 মুজিবুর রহমান মঞ্জু। আপনি একটা অন্য একটি অনুষ্ঠানে গিয়েছেন, তারপরেও ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আপনি অনলাইনে যুক্ত হয়েছেন, এজন্য এই সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের স্টুডিওতে আলোচনায় উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন এবং জাতীয় নাগরিক কমিটির সম্পাদক এবং আন্তর্জাতিক কমিটির সদস্য তিনি আলাউদ্দিন মোহাম্মদ। আলোচনায় আমরা ফিরব একটা বিরতির পর। দর্শক সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের শুরু থেকেই স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেন এবং আছেন জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। আমরা শুরুতেই যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, আপনার কাছে। আপনি নিজে শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, গবেষণা করেছেন। আপনার কাছে শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে এবং প্রশ্ন করতে চাই যে গেল কয়েকদিন ধরে, বিশেষ করে আমরা বলতে পারি যে চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে যেমন বাংলাদেশি নাগরিকদের উপর হত্যা, নির্যাতন এবং আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত, এবং এই দুই সীমান্তের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল চাঁপাইনবাবগঞ্জে, এবং সেই উত্তেজনার বিষয় এবং সাম্প্রতিক সময়ে হঠাৎ করে বেড়ে যাওয়া সীমান্তে সংঘর্ষ কিভাবে দেখেন আপনি স্যার? ধন্যবাদ। প্রথমেই আপনাদেরকে সবাইকে এবং দর্শকের সালাম এবং শুভেচ্ছা, এবং যারা স্টুডিওতে আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনি যে প্রসঙ্গটি অবতারণা করেছেন এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অনেক পুরনো একটি টানাপোড়েন। এটা নতুন বিষয় নয়, তবে গত ১.৫ দশক ধরে এই টানাপোড়েনটায় আমরা একটু নতজানু অবস্থানেই রয়েছি বাংলাদেশ। এবং আপনি জানেন যে যেটা আমরা জানতে পেরেছি বিগত সরকারের সময় বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হয়েছে, তারা পরিষ্কারভাবে বলেছেন তারা এখন যে কাজ করছেন সেটাই চুক্তির আওতায় আছে। এবং এটাও সম্পূর্ণভাবে একটি সরকার এবং একটি দলের একটি নতজানু পররাষ্ট্রনীতির অংশবিশেষ। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বাধীনতা এবং জাতীয়তাবাদী চেতনা অত্যন্ত প্রখর, এবং এ ব্যাপারে তারা যে আপোষহীন তার প্রমাণ আমরা পেয়েছি বিগত এই আপনি যে ঘটনাগুলোর কথা বলেছেন তার মধ্যে দিয়ে। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সীমান্তে বসবাসকারী কৃষক, তারা কিন্তু এটা মেনে নেননি, তারা প্রতিবাদ করেছেন। এবং এটা হলো বাংলাদেশের স্বাধীনতাকামী, স্বাধীনচেতা এবং ব্যক্তিত্ব সম্পন্ন নাগরিক হিসেবে এটা বাংলাদেশের মানুষের চরিত্রের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিক। আমরা এটা কখনোই চাই না যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমার সম্পর্ক থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু সেই বন্ধুত্ব কখনোই ছোট ভাই বড় ভাই এর মতো হবে না। দুটো রাষ্ট্রের সমমর্যাদার ভিত্তিতে হবে। সেই বোধটা আমরা, আপনারা এখানে যারা বসে আছি তাদের মধ্যে যেরকম আছে, প্রান্তিক পর্যায়ে গ্রামের ওই কৃষক, গ্রামের সাধারণ মানুষ, তারাও কিন্তু এটা ধারণ করেন। তো আমি মনে করি এটা আমাদের একটা বড় শক্তি, এবং বর্তমান সরকার এই শক্তিকে ব্যবহার করে একটি সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার এটা একটা বড় শক্তি হিসেবে তারা ব্যবহার করতে পারে। স্যার, আপনার কাছে আসতে চাই, এই যে আপনি তো বলছিলেন যে এটি বাংলাদেশের সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া এটি চুক্তিরই একটি অংশ,
সেই চুক্তির অংশ ভারতের সাথে তো এখন পর্যন্ত অসংখ্য চুক্তি সম্পাদিত হয়েছে গত 15 বছরে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শান্তি সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান হিসেবে গবেষণা করেছেন এবং এই সীমান্ত সহ নানান এলাকার সারা বিশ্বের শান্তি এবং সংঘর্ষের ব্যাপারে আপনার গবেষণা রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের চুক্তিগুলো সম্পর্কে যদি আপনি সংক্ষেপে কোনো কিছু জানা থাকে, আসলে জেনেছেন কিনা, জানলে তা কতটুকু বাংলাদেশের সাথে ভারতের শান্তি বা সংঘর্ষ এড়িয়ে চলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, সমতা ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের মধ্যে যে সম্পর্ক? আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। এইটা আপনার সবার জানার কথা। এটা আমাদের জানার মাধ্যম কি হবে? জানার মাধ্যম হলো যে অন্য যে কোনো রাষ্ট্রের সাথে চুক্তি হলে সেই চুক্তি সংসদে আলোচনা হবে এবং সংসদে অনুমোদন হবে। এর মধ্য দিয়েই দেশের মানুষ জানতে পারবে। কিন্তু এই যে চুক্তিগুলো সংসদে উত্থাপিত হয়নি, আলোচনা হয়নি, এটি হলো গত 1.5 দশকের অপশাসনের একটা অন্যতম লক্ষণ। এবং এই বিষয়গুলো, যেটা আমার জানার সাংবিধানিক অধিকার আছে, সেই সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, যে কারণে এদেশের মানুষ জানতে পারেনি। কাজেই আমরা যে আজকে যে অবস্থানে এসেছি, সেই অবস্থানের অন্যতম কারণ হলো শাসন ব্যবস্থার দুর্বলতা এবং অপশাসন। কাজেই আমরা যদি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি দেশের মানুষ জানতো, আমাদের যারা প্রতিনিধি, সঠিকভাবে নির্বাচিত প্রতিনিধি থাকতেন পার্লামেন্টে, সেখানে এটা আলোচনা হতো, তাহলে হয়তো এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই এটা বন্ধ করা যেত। কাজেই এই যে অনির্বাচিত সরকার, তার মধ্য দিয়ে একটি একচ্ছত্র আধিপত্যবাদী সরকার, তার মধ্য দিয়ে অন্য একটি দেশের নতজানু পররাষ্ট্রনীতির প্রতি মোহ, এই সবগুলি একই সূত্রে গাঁথা। কাজেই শাসন এবং সুশাসন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলে আজকে ভারতের রাষ্ট্রদূতকে যখন ডেকে আনা হয়, তিনি এই কথা বলতে পারতেন না যে এটা আমরা চুক্তির বাস্তবায়ন করছি। আমরা এটা আলোচিত হলে আমরা চুক্তি দিতাম না, আমরা আগে এটা ঠেকিয়ে দিতে পারতাম এবং সরকার আরো শক্তিশালী হতো যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারতাম। বর্তমান সরকার যেমন শক্তি বোধ করছে, এই শক্তির কারণে সে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করতে পেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক আছে, সাইফুদ্দিন আহমেদ, আপনি তো শান্তি সংঘর্ষ বিভাগে গবেষণা, মানে আপনি তো মূলত গবেষক, তারপরে না শিক্ষক। আমার প্রশ্ন ছিল যে এই যাবৎকালে ভারতের সাথে যত চুক্তি হয়েছে, সেই চুক্তির আসলে সংবাদকর্মী হিসেবে যেমন আমরা জানি না, শিক্ষক গবেষক হিসেবে যেমন আপনি জানেন না, তেমনি স্টুডিওতে জাতীয় নাগরিক কমিটির নেতা আছে তিনিও জানেন না, একই রকমভাবে বিএনপির কেন্দ্রীয় সম্পাদক ABM মোশাররফ হোসেন তিনিও জানেন না। তাহলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 5 মাস পরে সেই চুক্তিগুলো তো এখন পর্যন্ত কোনো চুক্তি প্রকাশ করলো না। আপনি কি মনে করেন যে চুক্তিগুলো দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা উচিত? আপনার গবেষণার স্বার্থে, আমরা সংবাদকর্মী হিসেবে আমাদের রিপোর্টের কাজে, একই রকমভাবে রাজনৈতিক দলের নেতারা তারা তাদের অবস্থান, দলীয় অবস্থান তুলে ধরবেন। খুবই তাৎপর্যপূর্ণ এবং এটা অত্যন্ত একটি সুইঙ্গিতবাহী যে এই চুক্তিগুলো এখন প্রকাশিত হওয়া দরকার। কারণ হলো, আপনি যে শান্তি প্রতিষ্ঠা এবং সংঘর্ষ এড়িয়ে চলার কথা বলছেন, তার অন্যতম নিয়ামক হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যার মধ্য দিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপিত হতে পারে। আমরা বিষয়গুলো যত স্বচ্ছতার সাথে জানতে পারবো, এর মধ্যে দিয়ে আমরা যত অন্য পক্ষকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো এবং এর মধ্যে যে যোগাযোগ স্থাপিত হবে, সেটা আমাদের সংঘাতের এলিমেন্টগুলোকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এবং বর্তমান সরকারের জন্য এটা একটি উপযুক্ত সময়, উপযুক্ত পরিবেশ এই চুক্তিগুলোকে প্রকাশ করা এবং জনমত সংগ্রহ করা, এবং তার ভিত্তিতে তিনি পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সাধারণ মানুষ ঠেকিয়ে দিবে, তারপরে সরকার ব্যবস্থা নিবে, এরকম রিঅ্যাক্টিভ না হয়ে বরং প্রোঅ্যাক্টিভ হলে ভালো। আগেই উনি প্রকাশ করলেন, মতামত আসলো, দেন সরকার ব্যবস্থা নিতে পারে। ধন্যবাদ স্যার, আপনার অনেক ব্যস্ত সময়, তার মধ্যেও আপনি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। নিশ্চয়ই আপনার এই বক্তব্য এবং এই তথ্য অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে যাবে আমরা ধারণা করি। নিশ্চয়ই সরকার ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি প্রকাশ্যে আনবেন। স্যার, আপনাকে স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ৭১ মুখোমুখি অনুষ্ঠানে যুক্ত হয়ে সীমান্তে আমাদের হত্যা
এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আপনার অভিমত দাঁড়ানোর জন্য আমরা আলোচনা এই পর্যায়ে আসতে চাই। জনাব এবিএম মোশাররফ হোসেন, আজকে ভারতের রিপাবলিক ডে অর্থাৎ জাতীয় ন্যাশনাল দিবস, সেই দিনেও বাংলাদেশে একেবারে সর্বোচ্চ নিকটতম প্রতিবেশী, সর্বোচ্চ পরিমাণে সীমানা আমরা বলতে পারি যে প্রায় ৭৯ আজকেও কিন্তু বাংলাদেশের নাগরিককে গুলিবিদ্ধ হয়েছে ভারতের বিএসএফ কর্তৃক। কি মনে করেন? না, আমরা তো এই কথা বারবার বলে এসেছি যে বিগত 15 বছর শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রের কারণে বাংলাদেশকে ভারতের একটা করদ রাজ্যে পরিণত করেছে, একটা প্রদেশের মতো তারা পরিণত। আপনার নিশ্চয়ই মনে আছে সাবেক পলায়ন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, আমি ভারতকে যা দিয়েছি ভারত কখনো তা ভুলতে পারবে না। কি দিয়েছে এটা কিন্তু আজ পর্যন্ত জাতি জানতে পারেনি। এই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে জিজ্ঞেস করেছিলেন যে চুক্তি জানে কিনা, আপনি সাংবাদিক হিসেবে জানেন, কারণ আপনার তো দায়িত্ব বা কর্তব্য, আপনি সর্বত্র কাজ করেন যে আপনার পাঠক বা দর্শকদেরকে আপনার তথ্য উপস্থাপন করা, সে পাচ্ছেন। আমাদের দেখবেন এই সরকারেরা তথ্য কমিশন করেছেন এবং তার আইনে স্পষ্ট ভাষায় বলা আছে জনগণ বা নাগরিক যদি যে কোনো তথ্য যদি তাদের কাছে ডিমান্ড করে তারা দিতে বাধ্য। কিন্তু তথ্য অধিকার আইন যেটা, কিন্তু আমরা যারা সাধারণ, আমাদের পক্ষে তো সম্ভবই না। আপনারা কি সাংবাদিকরা পেরেছেন? আমি আপনার বক্তব্যতে মনে করলাম যে আপনাদের কাছে ওই তথ্য নাই। অর্থাৎ ভারতের একটা মনোভাব হলো ভারত একটা বিগ ব্রাদার, আমরা তাদের অধীনস্থ আছি। না, আমি এটা শেষ করি, অধীনস্থ আছি। সুতরাং এই জায়গা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে, কারণ একটা কথা কিন্তু আপনি প্রতিনিয়ত আমরা বলার চেষ্টা করি যে আপনি কিন্তু আপনার প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু চেঞ্জ কি করতে পারবেন? তার সাথে মর্যাদা, তার সাথে অংশীদারের ভিত্তিতে একটা সম্পর্ক তৈরি করতে। আমরা ভারতের সাথে সেই মর্যাদার ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেই সম্পর্ক আমরা গড়ে তুলতে চাই। আমরা তাদের অঙ্গরাজ্য অথবা তাদের একটি প্রদেশের মতো আমরা শাসিত হতে চাই। ধন্যবাদ আপনাকে। জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক এবং কূটনৈতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, ভারতের সাথে আমরা নতুন প্রজন্মের, আপনারা যারা রাজনীতি করছেন, রাজনীতি করার জন্য তৈরি হচ্ছেন, আমরা বলবো এক কথাই নেতৃত্ব দেবেন, ভারতকে আপনারা কীরকম দেখেন বা আপনাদের এই পড়াশোনা আন্দোলন এখন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, কি মনে হয় প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের সাথে? প্রতিবেশী হিসেবে ভারত এখন পর্যন্ত আমরা যেই বিষয়টা দেখতে পাচ্ছি, ভারতের একটা কলোনিয়াল অ্যাটিটিউড আছে তার প্রতিবেশীদের প্রতি। এবং আপনি যদি দেখেন শুধুমাত্র বাংলাদেশ নয়, এখানে দক্ষিণ এশিয়ার একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এত ছোট একটা রাষ্ট্র, তাদের সাথেও তার অনেক বড় আপনার সব জায়গায় ইন্ডিয়া আসলে তার পলিসি এবং হেজিমনি বাস্তবায়ন করতে গিয়ে লাস্ট অপশন ছিল তার বাংলাদেশ। এবং বিজেপির যেই পলিসি আপনারা জানেন, সামনে নির্বাচন আসছে, তো এটা কিন্তু তাদের একটা প্রাইড ছিল যে বাংলাদেশ তার দক্ষিণ এশিয়ার একমাত্র এলাকা এবং বাংলাদেশের মাধ্যমে সে তার ভূখণ্ড এবং তার যে 7 সিস্টার্স আছে সেটা সুসংহত করার জন্য ওরা একটা বড় পলিসি এবং সাকসেস হিসেবে দেখিয়েছিল। কিন্তু আমরা 5 অগস্টের যেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখি যে ইন্ডিয়া আসলে এখানে হেরেছে এবং দক্ষিণ এশিয়া ইন্ডিয়ার আসলে এখন কোনো জায়গা নেই। তো এখন এই জায়গায় ইন্ডিয়া কিভাবে তার পলিসি সে চেঞ্জ করবে সেটা যেমন গুরুত্বপূর্ণ, আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমরা জাতিগত ঐক্য গঠন করতে পেরেছি কিনা, বিশেষ করে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। যদি আমাদের জাতিগত অর্থাৎ সকল দল মতের মানুষের মধ্যে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে সেটি জাতীয় ঐক্যমতের দরকার বা সেটি পৌঁছানোর দরকার। এই আলোচনায় আমরা ফিরব, দর্শক আমাদের সাথেই থাকবেন। আমরা সাময়িক সময়ের জন্য বিরতি দিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের পর। ৭১-এর মুখোমুখির সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। আমরা যে আলোচনায় ছিলাম বিরতির আগে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং সীমান্তে হত্যা, গুলি বাংলাদেশের নাগরিকদের উপর প্রতিনিয়ত বেড়েই চলছে। এই বেড়ে চলা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম বিরতির আগে। আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। আমরা এই পর্যায়ে আলোচনায় যুক্ত করে নিতে চাই মূলত জাতীয় নাগরিক কমিটির সদস্য, আন্তর্জাতিক সম্পর্ক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। আপনাকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, আপনি জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক বিষয় এবং সেল দেখছেন, সেই আপনারা তো নতুন রাজনৈতিক দল হবেন, ভারতের সাথে সম্পর্ক
নীতি কি হবে আপনাদের? ভারতের সাথে সম্পর্কের নীতি আমরা বারবার বলছি যে আমরা সমমর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। আর একটা সম্পর্ক আমরা যদি দেখি যে আমরা 80-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ফরেন পলিসি ঠিক করেছিলেন, সেটা আমরা দেখি যে তখন উনি মোরারজি দেশের সাথে মানে একসাথে কিন্তু মানে বাংলাদেশ ভারত সম্পর্ক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু ওই সময় ছিল। তখন দুই প্রধানমন্ত্রী অথবা দুই কাউন্টার হেড এরা কিন্তু পাশাপাশি বেশি মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক যে সম্ভব এটা তখন দেখিয়ে দিয়েছিল। এবং আমরা দেখি যে সার্কের জন্ম এবং সেখান থেকে কিভাবে আমরা একটা উত্তরণের দিকে আসছি। কিন্তু আমরা গত 20 বছরে যেটা দেখেছি, বাংলাদেশের যে রাজনৈতিক দলটা আসলে তারা মনে করে যে ভারতের সাথে যদি আমরা একটা নতজানু নীতির দিকে না যাই তখন হয়তো বা আমরা এখানে স্টেবল হতে পারবো না। কিন্তু আমরা মনে করি এটা একটা ভুল পলিসি, কারণ আমরা যদি জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারি ফরেন পলিসির ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে যদি আমরা মনে করি ভারত স্রেফ একজন প্রতিবেশী, ভারত আমাদের প্রভু না, ভারতের এত ক্ষমতা নাই বিশ্ব রাজনীতিতে যে আমরা এখানে ভারতের কাছে নতজানু হয়ে থাকবো। বরং আমাদের নিজস্ব পোর্ট আছে, আমাদের পোর্টের মাধ্যমে আমরা নেপাল এবং ভুটানকে আমাদের পোর্টের সুবিধা দিয়ে তাদেরকে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের মুখাপেক্ষি করতে পারি। একই সাথে 7 সিস্টার্সকেও কিন্তু আমরা আমাদের মুখাপেক্ষি করতে পারি। কিন্তু সেটা না করে আমরা যে কি করেছি, আমরা আমাদের পোর্ট ব্যবহার করে, আমাদের নদীবন্দর ব্যবহার করে, আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমরা ভারতের অখণ্ডতা রক্ষার স্বার্থে ব্যবহৃত হচ্ছিলাম। আমরা আমাদের নেপালের মার্কেট হারিয়েছি, আমরা ভুটানের মার্কেট হারিয়েছি। আমরা মনে করি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তার যেই খনিজ সম্পদ আছে, দেখেন আমরা বর্ডারের পাশে আমাদের অনেক খনিজ সম্পদ, আপনারা কসবা আখাউড়া বর্ডারের পাশে গ্যাস খনি আছে, আমাদের সমুদ্র বিজয় হয়েছে 2009 সালে আন্তর্জাতিক আরবিট্রেজের মাধ্যমে, কিন্তু আমরা সেখানে এখন পর্যন্ত এক্সপ্লোশন করতে পারিনি। অথচ আমাদের ওই পাশে কিন্তু মিয়ানমার এক্সপ্লোশন করতেছে, ইন্ডিয়া এক্সপ্লোশন করতেছে। তো এই যে অনেকগুলো জায়গায় আমরা আসলে জাতিগতভাবে আমরা নিজেরাই পিছু হটছিলাম। তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের বের হয়ে আসতে হবে। কিন্তু এই বের হয়ে আসার ক্ষেত্রে বিএনপির, যেহেতু আপনি একদম কেন্দ্রীয় কমিটির সম্পাদক, আপনি কি মনে করেন ভারতের সাথে বাংলাদেশের প্রতিবেশী, বাংলাদেশ ছাড়াও যে আরো অনেকগুলো দেশ আছে, কোন প্রতিবেশীর সাথে ভারতের কি সম্পর্ক আছে? না, এটা তো সম্পর্ক নাই, এটা ওপেন টু অল, সবাই জানে যে ভারত তার প্রতিবেশী কেন নাই? এটা হলো তার একটা দাদাগিরি, একটা মুরব্বিয়ানা যে একটা ভাব, সবাইকে সে ছাতার নিচে রাখতে চায়। সে মনে করে সে বিরাট আম্বালা আর সবগুলি তার ছাতার নিচে আশ্রয় নেবে। কিন্তু বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জনগণ এটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নেই। যার জন্য দেখবেন এই 5ই অগস্টের বিপ্লব, এটা ভারত মনে করে তাদের একটা বিরাট পরাজয়। কারণ আপনি দেখেন যে এটা ভারত, একটা আমরা মনে করি ভারত একটা গণতন্ত্রের রোল মডেল, সুতরাং অন্য দেশের গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধা থাকবে, এটাই তো স্বাভাবিক। যেমন বাংলাদেশে বারবার নির্বাচনের ক্ষেত্রে একটা স্বৈরাচারী ভাবে সরকার টিকে আছে। যেমন 2014-তে আপনি দেখবেন, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি সুজাতা সিং এসে বলেছে যে নির্বাচন যদি হয় অবাধ জনগণ ভোট দিতে পারে তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আর একটা দেশে কে ক্ষমতায় আসবে না আসবে এটা নির্ধারণ করবে ওই দেশের জনগণ। সেখানে আপনি ওই দেশে নির্ধারণ করার কে? ভারত কিন্তু সেই অনধিকার চর্চা করেছে। আবার দেখেন 2018-তে রাতের ইলেকশন হয়েছে, প্রথম আপনি দেখেন, এখনো আপনি গণমাধ্যম খোঁজ নিয়ে ফার্স্ট এই সরকারকে অভিনন্দন জানিয়েছে ভারত। অর্থাৎ তার মতো একটি সরকার তারা প্রতিষ্ঠা বাংলাদেশে করেছে, যেটা বাংলাদেশের জনগণের সরকার না। আবার 2018 দেখেন, এই যে 24-এ ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার পালিয়ে গেছে। নর্মাল সে পদত্যাগ না, ঠিক আছে পদত্যাগ করেছে, ক্ষমতা হস্তান্তর, তা না, পালিয়ে গেছে, তাকে আশ্রয় দিয়েছে। বরং শুধু তাই না, আপনি যদি যে 5 তারিখের পর পত্রিকাগুলো দেখেন, ভারতের মিডিয়াগুলো দেখেন, যেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িকে লুট হচ্ছে, যা অ্যাবসলিউটলি ফলস। অর্থাৎ একটা প্রোপাগান্ডার মাধ্যমে একটা জনমত তৈরি করতে চেয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই যে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে, তাদের যে মধ্যে যে অসন্তুষ্টি, এইটা জানান দেওয়া বাংলাদেশকে এবং বিশ্বকে। আপনি আরেকটা ওই সময় দেখবেন, আপনি একেবারে তারা তাদের সংবাদটার কাউন্টার বিবিসি একটা নিউজ করেছিল যে ইন্ডিয়ান গণমাধ্যম দেখাচ্ছে এখানে হিন্দু বাড়িদের উপর হামলা হচ্ছে, অথচ আমরা এখানে আলোচনা করেছি। উদ্দেশ্য কি? ভারতের উদ্দেশ্য হয়তো বাংলাদেশের এই গণতান্ত্রিক যে একটি পরিবেশ, মানুষের যে সেন্টিমেন্ট, এইটাকে তারা কখনো মানতে রাজি না। তারা চায় তাদের মতো একটা সরকার এখানে তৈরি হবে, যেখানে পুতুল নাচের মতো, যেমনি নাচাতে চাই সেভাবে তোমাকে নাচতেই হবে, সেরকম একটি সরকার চায়। যেহেতু আপনি জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, খুব সংক্ষেপে যে ভারত আসলে কি চায় বাংলাদেশের কাছে? ভারত আসলে তরুণ প্রজন্ম কি ভাবে, আপনারা কি ভাবেন? না, ভারত মূলত তার পাশে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে সফল দেখতে চায় না, এবং ভারত মনে করে এটা তার অখণ্ডতার জন্য হুমকি, এবং তার যে বিদ্যমান যে বিচ্ছিন্নতাবাদী আসলে কি হুমকি?
আসলে ভারত যদি তার নিজের জনগণকে ওন না করতে পারে, তাদের মধ্যে যদি বিভাজন থাকে, তাদের মধ্যে যদি হিন্দুত্ববাদ প্রগাঢ়ভাবে জনগণকে ডমিনেট করে রাখে, অবশ্যই এটা একটা হুমকি। কারণ বাংলাদেশ একটা স্বাধীন, নিরপেক্ষ এবং সার্বভৌম রাষ্ট্র হলে ইন্ডিয়ার ভিতরে অনেকগুলো স্টেট আছে, তারা হয়তো বা তাদের মধ্যে স্বাধীনতার চেতনা জেগে উঠতে পারে। কিন্তু আমরা মনে করি আসলে ভারতের উচিত, মানে আমাদের নিজেদের অনেকগুলো দায়িত্ব আছে, বাট ভারত এই জায়গা থেকে সরে আসা উচিত। ভারত এখানে বাংলাদেশকে স্টেবল দেখলে, বাংলাদেশের জনগণের ভয়েস এবং রেস করলে এখানে সাস্টেনেবল একটা পিস আসবে। আর যতক্ষণ যেভাবে ভারত বাংলাদেশকে সবসময় তার কক্ষিগত এবং তার নিজের মতো করে রাখতে চায়, এখানে সবসময় একটা অস্থিরতা থাকবে, এখানে টেনশন থাকবে, এবং ভারত তার সীমান্তে কখনোই সে নিরুপদ্রব এবং তার কখনোই তার ফরেন পলিসিতে টুয়ার্ডস দ্য সাউথ এশিয়ান নেশন সে কখনোই সাস্টেনেবল কোনো অবদান রাখতে পারবে না। এবং রিজনাল পাওয়ার হিসেবে ভারতের যেটা অভিলাষ, সেই জায়গায় সবসময় ব্যর্থ হবে এই কারণে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে কেমন, অতীতে কেমন ছিল, ভবিষ্যতে কেমন হওয়া দরকার, সে বিষয়ে একটি বড় পরিসরে আলোচনা দরকার, দীর্ঘ সময় দরকার। আজকে ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আমরা যতটুকু আলোচনা করেছি, আশা করি দর্শকরা তা থেকে খানিকটা ধারণা পাবেন। এবং জাতীয় নাগরিক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির কেন্দ্রীয় নেতা ABM মোশাররফ হোসেন এবং আপনি মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ একই সাথে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। সবাইকে ধন্যবাদ জানিয়ে ৭১-এর মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।